যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম ভর কেন্দ্র জামাত শিবির, এবং তারা কোন ধরনের শক্তিতে বলীয়ান সেটি সব মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে। সেই শক্তিকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে? আপনারা কি প্রস্তুত সব দিক থেকে? দেখেন, অনেক লড়াই শুধুমাত্র প্রস্তুতি আছে বলে হয় না, অনেক লড়াই শুধুমাত্র জেতার জন্য হয় না। এই লড়াইটাও লড়েছিল, সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেখিয়ে যাওয়ার জন্য অনেক সময় লড়তে হয়। যখন এস এম ফরহাদ সাদিক কায়েমরা ছাত্রলীগের পতাকার নিচে অবস্থান করছিলেন, তখন এই কয়েকটা লোক নিয়ে আমরা ক্রমাগত শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছি, আমরা ক্রমাগত শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করে গিয়েছি। আমাদের কোনো পুঁজি নাই, আমাদের কোনো বড় কর্পোরেশনের সহায়তা নাই, আমরা টার্কি থেকে কাতার থেকে টাকা পাই না, আমরা সরকারের ভর কেন্দ্রেও নেই, কিন্তু আমাদের সাহস আছে। এই সাহসটুকুই আমাদের সম্বল। সাহসের সব থেকে বড় সুবিধা হচ্ছে, সাহস একটা কি বলবো, খুব ছোঁয়াতে জিনিস। একজন মানুষ যখন কোথাও দাঁড়িয়ে সাহস দেখান, যখন এই সাধারণ মেঘমল্লার বসে ওইখানে দাঁড়িয়ে তার ছোট্ট সংগঠন নিয়ে দাঁড়িয়ে ওখানে চিৎকার করে বলতে পারে গোলাম আজম পাকিস্তানি, তখন তাই দেখে ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা এতদিন তাদের ভয়েস খুঁজে পাচ্ছিলেন, তাদের ভয়েস খুঁজে পান, তারাও তখন প্রতিবাদ করতে আগ্রহী হতেন, তারাও তখন নেমে আসেন। আমরা শেখ হাসিনাকে ভয় পাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই। সরকারের এই টিম, বি টিম, সি টিম, তারা তাদের মতো করে রাজনীতি করবে। আমরা 1971 এবং 2024-কে একসঙ্গে ধারণ করে মুক্ত রাজনীতির বিরুদ্ধে, অন্তর্ঘাতের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাবো। আমাদের সংগঠনের মানুষের সংখ্যা কম হতে পারে, কিন্তু বিশাল সংখ্যক মানুষ বর্তমানে একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন, তারা একটা নতুন আলোচনার জন্য অপেক্ষা করছেন। তারা আর এই 71 বিরোধিতার যে রাজনীতি 24-কে কাজে লাগিয়ে হচ্ছে, সেটা সহ্য করতে চান না। একইভাবে তারা 1971 দিয়ে 1971-এর বিরুদ্ধে 24-কে দাঁড় করানোর যে আওয়ামী পায়তারা, সেই আওয়ামী পায়তারার সাথে একমত না। সেই বৃহত্তর আসলেই সাধারণ শিক্ষার্থী যে জনগোষ্ঠী, তাকে যদি আমরা মোবিলাইজ করতে পারি, তাকে যদি আমরা সংযুক্ত করতে পারি, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের লড়াই হচ্ছে। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করি, আমি ছোটবেলা থেকে সেই সব মানুষদের গল্প শুনে বড় হয়েছি যারা এই ছাত্র শিবিরের হাতে অকাতরে তাদের জীবন দিয়ে চলে গেছে। সেই তালিকায় যদি আমাদের নাম সম্পৃক্ত হয়, তাহলে তার থেকে গর্বের, তার থেকে আনন্দের কোনো মৃত্যু আমাদের জন্য হতে পারে। চমৎকার কথা। আপনি 71 প্রসঙ্গটা নিয়ে আসলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র শিবিরের যে গুপ্ত সংগঠন হিসেবে কাজ করছে, আপনারা প্রকাশ্যে ছিলেন। আপনারা কি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে পেছনে শিবিরের কোনো ষড়যন্ত্র আছে কিনা বা বিশেষ কোনো এজেন্ডা আছে কিনা? তখন কি আপনারা কোনোভাবে এটা কোনো ধরনের সিমটম পেয়েছিলেন? প্রথমত আন্দোলনের মাঝখানে তারা কোনো ধরনের ম্যানিপুলেশন করার চেষ্টা করে নাই। তখন রবীন্দ্রসঙ্গীত হয়েছে, নজরুল গীতি হয়েছে, গণসঙ্গীত হয়েছে, কোনো কিছু তারা আটকানোর চেষ্টা করে নাই। তাদের সেই অর্থে একটা সিমটম কোনো কিছু আমরা পেয়েছিলাম এমন না। শিবির যে আসলে এখন এত বড় রোল প্লে করেছে, সেটা আসলে জানা গেছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা কিন্তু বাকি সকল শক্তিকে চিনতাম। আমাদের ছাত্র দলের সাথে নিয়মিত কানেকশন ছিল, আমাদের গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে নিয়মিত কানেকশন ছিল, ইনফ্যাক্ট আমাদের অন্য যেসব ইন্ডিভিজুয়াল গ্রুপগুলো তাদের সাথেও কানেকশন ছিল। কিন্তু ছাত্র শিবির যে এত বিশাল কিছু এখানে, সেটা আমরা জানতে পারলাম 5ই আগস্টের পরে। কারণ সেখানেও দেখেন তারা তাদের যে কাজ, সেই কাজ গুপ্ত অবস্থায় রেখে তারা হচ্ছে বিভিন্ন রকম এমবেসির সাথে নেগোসিয়েশন, বিভিন্ন এজেন্সির সাথে নেগোসিয়েশন, এইসব কাজ করেছে। তাদের সবসময় আন্দোলনে দুইটা গ্রুপ থাকে, কিছু লোক থাকে যারা পাওয়ার সেকশনের সঙ্গে নানানভাবে নিজেদের সম্পর্ক বজায় রাখে, আর কিছু গ্রুপ থাকে যারা রাস্তায় দাঁড়িয়ে মার খায়, যারা রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করে। আমরা যেহেতু রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করার অর্গানাইজেশন, আমরা যেহেতু রেজিস্ট্যান্সের পার্ট ছিলাম, কাজে আমাদেরকে একরকম এক্ষেত্রে প্রমাণিত করা হয়েছে। আমাদেরকে কখনোই প্রত্যক্ষভাবে শিবিরের এই সম্পৃক্ততা সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র শক্তির থেকে বা অন্যান্য কোনো সমন্বয়ক থেকে জানানো হয়নি। নাহিদ ইসলাম সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা যে এনসিপি, সেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত 2 দিন আগে একটি মন্তব্য করেছেন তার ফেসবুকে, 71 পন্থী বলে কিছু থাকবে না, 71 বিরোধী বলে কিছু থাকবে না। আপনি তার এই মন্তব্যের সঙ্গে কি কোনোভাবে একমত পোষণ করেন? 71 বিরোধী না থাকলে তো আর 71 পন্থীতার প্রয়োজন থাকবে না। আপনি গত 5 বছরে আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে শুনছেন? বলি নাই। কেন বলি নাই? কারণ দেখছি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করতেছে, আওয়ামী লীগের ব্যবসাকে ইনভেস্ট করার কোনো মানে হয় না। কিন্তু তারা যখন 71 বিরোধী রাজনীতি করবে, তখন তো আমরা এমন একটা দেশ চাই যেখানে 100% মানুষ 71 পন্থী। 71 বিরোধী আবার কি বস্তু? 71 বিরোধী হলে আপনার বাংলাদেশে, আপনি বাংলাদেশের এক্সিস্টেন্সে বিশ্বাস করেন না, আপনি বাংলাদেশের এক্সিস্টেন্সকে একটা দুর্ঘটনা মনে করেন, একটা খারাপ ঘটনা মনে করেন, আপনার বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে কিভাবে? কাজে এগুলা হচ্ছে তাদের বিভিন্ন বালখিল্য কথাবার্তা। তারা যখন হচ্ছে দেখে যে শিবিরের সাথে বাইরে উঠতেছে না, তখন তারা একবার খুব 71 করে, তারপর যখন আবার শিবির একটু মাথায় হাত বোলায়, তখন বলে 71 পন্থী কিছু থাকবে না। তাদের এই যে এই বাটপাড়ি গুলা মানুষ ভালো মতো নিতেছে না, এগুলো খুব বালখিল্য কথাবার্তা। আপনি বলতেছেন 71 পন্থী 71 বিরোধী বলে কোনো কিছু থাকবে না। তাহলে 2024-এর যে অভ্যুত্থান, যদি 10 বছর পর অন্য কোন নাহিদ ইসলাম এসে বলে যে 24 পন্থী 24 বিরোধী কিছু থাকবে না, তখন নাহিদ ইসলামের কেমন লাগবে? 71 পন্থীর প্রশ্ন থাকবে, 24 পন্থীর প্রশ্ন থাকবে, বাংলাদেশে নানান রাজনৈতিক দ্বিমত থাকবে, কিন্তু 71-এর প্রশ্ন এবং 24-এর প্রশ্ন, দুই প্রশ্নেই আর ইকুইভোকাল সাপোর্ট ছাড়া যারা রাজনীতি করবে তাদের রাজনীতি প্রতিহত করার জন্য আমরা মাঠে।
ওকে ফাইন, কিন্তু 71-এর সাথে তো আর 24 তুলনা করা যায় না, তাই না? 71 তো 71-এর জায়গায়, আপনারা 24-কে বা আমরা 24-কে স্মরণ করব, 24-এর চেতনা ধারণ করব, সব সব ঠিক আছে, কিন্তু 71-এর সঙ্গে তো আর মেলানো সম্ভব না, তাই না? মানে ঘটনা, মানে 71 কত বড় ঘটনা, 24 কত বড় ঘটনা, আমি সেই অর্থে বলছি না। আমি বলছি যে 24 বিরোধী একটা রাজনীতিও মার্কেটে খুবই স্ট্রং। আওয়ামী লীগ নানান ভাবে 24-কে একটা অভ্যুত্থান না, সেটা একটা ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টায় থাকে। তো আমি বলতেছি যে 24 বিরোধী শক্তি যতদিন থাকবে ততদিন পর্যন্ত 24-কে আঁকড়ে ধরায় থাকার রাজনীতিও থাকবে। ঠিক একইভাবে যতদিন পর্যন্ত 71 বিরোধী শক্তি থাকবে ততদিন পর্যন্ত 71-এর পক্ষের শক্তিও তার অবস্থান জারি রাখবে। আমরা চাই যে কেউ 71-এর বিরোধিতা না করুক, কেউ 24-এর বিরোধিতা না করুক, তাহলে আমরা গঠনমূলক ভাবে সামনের দিনে কি হবে তাই নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু যদি বারবার আমাদের অতীত ধরে, আমাদের শহীদদের ধরে টান দেওয়া হয়, তাহলে আমরা আমাদের সেই লড়াই জারি রাখবো। আমরা 24-এর পরে বারবার করে বলেছি যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তো সেই যুদ্ধ কি যুদ্ধ? সেটা 71-এরও যুদ্ধ। 71-এর ধারাবাহিকতায় 24। কাজে আপনি যখন বলেন 71 পন্থী বলে কোনো কিছু থাকবে না, 71 পন্থার রাজনীতি আপনি করতে পারবেন না, আপনি নিজের অজান্তে 24-কেও একরকম জামাতের হাতে তুলে দেন। কারণ তখন 24 থেকে 71 পৃথক হয়ে যায়। বাংলাদেশে 90 একটি অভ্যুত্থান হয়েছে, 24 একটি অভ্যুত্থান হয়েছে, হয়তো সামনে আরো কোনো অভ্যুত্থান আমাদের করতে হতে পারে, কিন্তু আমাদের ভিত্তিমূল 71। আমাদের আমাদের যে রাষ্ট্রের উদ্ভব হয়েছে 1971 সালে। 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ ধর্ষিতা নারীর বিনিময়ে আমরা এই দেশটা পাইছি। যারা এইটাকে একটা আওয়ামী বয়ান বা আওয়ামী ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করবেন, যারা এই 71-এর বিরোধিতা করতেছে, তাদের প্রতি রুখে না হয়ে যারা 71-কে ডিফেন্ড করতেছেন, তাদের দিকে আঙুল তুলবেন, তারা ইতিহাসে আস্থা করে দিলেন। হঠাৎ করে আমরা দেখলাম যে শুক্রবার গভীর রাতে খুবই উত্তপ্ত হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এবং ছাত্র রাজনীতি বন্ধের দাবি উঠল হল পর্যায়ে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি একটা সিদ্ধান্ত দিয়েছেন প্রাথমিকভাবে। আপনার কাছে কি মনে হয়? আপনি খুবই ভোকাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে খুবই অ্যাক্টিভ, এবং জাতীয় রাজনীতি প্রসঙ্গেও এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা? দেখেন, ষড়যন্ত্র আছে কিনা তো বলাটা খুব মুশকিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারবার করে এরকম ভাবে কিছু লেজিটিমেট গ্রিভেন্স কে কাজে লাগিয়ে এক ধরনের ছাত্র রাজনীতি বিরোধী অবস্থান গ্রহণ করার একটা রাজনীতি গত 1 বছর ধরেই চলছে। সেই রাজনীতি আমরা গত বছরের 5ই আগস্টের পর থেকে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি কিভাবে হলগুলিতে প্রাথমিকভাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে উঠতে পর্যন্ত দেওয়া হয়নি। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের, বিপ্লবী ছাত্র মৈত্রীর নানান শিক্ষার্থী যখন 5ই আগস্টের পরে হলে উঠতে গিয়েছে তখন তাদের উপর আক্রমণ প্রহার পর্যন্ত করা হয়েছে, এবং একই সময় আমরা দেখতে পেয়েছি গুপ্তভাবে সেখানে ছাত্র শিবির এক্সিস্ট করেছে। সো এই প্যারাডাইমের মধ্যে আমাদের গোটা রাজনীতিটা কিন্তু 5ই আগস্টের পর থেকে ক্যাম্পাসে শুরু হয়েছে। তারপর আমরা দেখতে পেয়েছি তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে প্রশাসন একরকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে রাজনীতিবিহীন অবস্থায় ক্যাম্পাস থাকলে সেখানে মবের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আরো প্রবল হয়ে উঠবে, দায়িত্ব না নেওয়ার যে রীতি, সেই রীতি আরো প্রধান হয়ে উঠবে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা একরকম ছাত্র রাজনীতিকে একসেপ্ট করেছে। তো যখন ডাকসুর একটা তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন আর মাত্র মাসখানেক দূরে রয়েছে, ঠিক সেই সময় এই ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে যে এই ধরনের রাজনীতি তৈরি করা হলো, সেটা খুবই কনসার্নিং। এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম পপুলিস্ট কাজ কারবার করার জন্য যাদেরকে নতুন বন্দোবস্তের নায়ক বলা হচ্ছে, সেই সব সংগঠন এবং ব্যক্তিরাও কিন্তু এই যে পাগলামি, সেই পাগলামির অংশ হলো, এবং যার ফলে আমরা একটা লজ্জাজনক অবস্থা দেখতে পেলাম এবং একটা নতুন জটিলতার মধ্যে উপস্থিত হলাম। শিবির গুপ্ত সংগঠনে কাজ করছে, এটি নিয়ে কতটা কনসার্ন বিশ্ববিদ্যালয়ে? আমরা জানি যে যে হল কমিটি ঘোষণা করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে, সেটিকে কেন্দ্র করে যেই উত্তপ্ত অবস্থা, মিছিল সমাবেশ আমরা দেখলাম শুক্রবার গভীর রাতে, সেখানে যে ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল, অশ্লীল, কুরুচিপূর্ণ, যেগুলো উচ্চারণ করা যায় না খুব ফরমালি, সেই স্লোগান আসলে কি ছাত্র সাধারণ শিক্ষার্থীদের হতে পারে? আপনার কি মনে হয়, নাকি বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ চলছে বিশেষ কারো পক্ষ থেকে? শিক্ষার্থীদের ভাষার ক্ষেত্রে আসলে এখানে একটা পূর্বতন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের মধ্যে এক ধরনের একটা বিভেদ রয়েছে, যে এই প্রজন্মের ছেলে পেলে অনেক ক্ষেত্রে রাজনীতিতে এমন স্লোগান ব্যবহার করতে ইচ্ছুক বা আগ্রহী যেগুলি হয়তো আমাদের যে শালীনতার বোধ, সেই পূর্ববর্তী প্রজন্মের শালীনতা বোধের সাথে এক জায়গায় যায় না। কিন্তু তারপরেও একটা ছাত্র সংগঠন বিষয়ে আপনি বলছেন 1, 2, 3, 4 যে স্লোগান গুলি দেওয়া হচ্ছে, এটা তো কোনোভাবেই স্বাভাবিক না। আপনি লক্ষ্য করে দেখেন যে যখন কিনা আমি স্লোগান দিয়েছিলাম তুমিও জানি আমিও জানি গোলাম আজম পাকিস্তানি, সেই স্লোগান দিতে দিতে আমি একবার সাদিক কায়েমের নাম উচ্চারণ করে বলি সাদিক কায়েম পাকিস্তানি, তখন তাই নিয়ে আউটরেজের ঝড় বয়ে যায়, সেটা নিয়ে 1000 কথা হয় যে এই স্লোগান উনি দিতে পারেন না, উনি পলিটিকে বিভক্ত করার চেষ্টা করছেন ইত্যাদি ইত্যাদি।
কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 বা 3 4 কাউয়া এইসব স্লোগানগুলি দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা উত্তক্তকরণের চেষ্টা। এখন হইতে পারে সাধারণ শিক্ষার্থী তার ছাত্র দলের প্রতি প্রচুর রাগ ক্ষোভ আছে, সেই কারণে সেই স্লোগান দিয়ে ফেলছে, কিন্তু কথা হচ্ছে এই স্লোগানগুলো ইনিশিয়েট করে কারা? এই স্লোগানগুলো আমরা মিছিল করি, প্রোগ্রাম করি, আপনি জানেন যে একটা স্লোগানে, একটা মিছিলে যখন 500 মানুষ থাকে, তখন সেই 500 মানুষই কিন্তু জানে না যে কি স্লোগান দেওয়া হবে। অধিকাংশ ক্ষেত্রে এই 500 মানুষের মধ্যে 450 মানুষ যে স্লোগানটি দেওয়া হবে সেই স্লোগানটি রিপিট করে। তো এই স্লোগানগুলি যে দেওয়া হবে সেটা নির্ধারণ করলো কারা, এই স্লোগানগুলি ছুড়ে দিল কারা, সেই গ্রুপগুলোকে খুঁজে বের করা দরকার। এবং সেটা খুঁজে বের করা এই মুহূর্তে সম্ভব না, কারণ ক্যাম্পাসকে আবারও গুপ্ত রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু গুপ্ত রাজনীতির দিকে ঠেলে না দেওয়া হলে আমরা বুঝতে পারতাম যে এই লোকগুলি কারা, এবং আপনিও বোধহয় বুঝতে পারছেন যে তাদের এই মুহূর্তে এই পরিকল্পনা রয়েছে ছাত্র দলকে উত্তক্ত করার মধ্য দিয়ে। ছাত্রদল যদি একবার উত্তক্ত হয়ে কোনো ভায়োলেন্স করে ফেলে, তাহলে কোন গ্রুপটি লাভবান হবে এবং কোন গ্রুপটির যে রাজনৈতিক ফায়দা নিশ্চিত হবে। আর এ থেকেই বোধহয় আমাদের একটা আন্দাজ পাওয়ার কথা যে এই কাজগুলির সাথে আসলে কারা সংযুক্ত বা সম্পৃক্ত থাকবেন। গুপ্ত সংগঠন যদি শক্তিশালী হয়ে পড়ে আবারও, সেই ক্ষেত্রে কোন দিকে যাওয়ার সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে টোটাল রাজনীতি বাংলাদেশে, আপনার কি মনে হয়? এই বিষয়ে কি ব্যাখ্যার কোনো অবকাশ আছে? যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, একটা চরম দায়িত্বহীনতার দিকে যাবে, এবং একটা মানে পরিপূর্ণ কেওয়াসের সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে গত পরশু দিনের যে ঘটনা, দেখবেন এই ঘটনার পরে কিন্তু কেউ এই ঘটনার দায় নেয় নাই। ফাতেমা একমাত্র যে ফেসে গেছে, তার বাইরে যারা, আমরা দেখলাম বাকশাসের নেতৃবৃন্দ ওই দিন এই আন্দোলনের সাথে নেতৃত্বের ভূমিকা থাকলেন, কিন্তু তার পরের দিন বাকশাসের যিনি আব্দুল কাদের, তিনি এসে বলছেন যে না, আমরা এগুলো সমর্থন করি না। আর এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আব্দুল কাদের যিনি 9 দফার ঘোষ হিসেবে, 9 দফার মানে প্রথম প্রণয়নের লোক হিসেবে আমাদের অভ্যুত্থানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার, এই কাদের কিন্তু নিজেই বলেন দফাটি সভাপতি, এই দফাটি ছাত্র শিবির অন্তর্ভুক্ত করার কথা বলেছিল, এবং তারা বলেছিলেন সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কাদের একরকম দরাদরির মধ্য দিয়ে তাদের কাছে বলেছিলেন যে না, হচ্ছে ঠিক আছে, আমরা তাহলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো, এইটুকু পর্যন্ত বলি। তার মানে হচ্ছে যে এইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার এবং একটা নিষিদ্ধ রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে ক্যাম্পাসকে একটা গোপন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার যে এজেন্ডা, এজেন্ডা ছাত্র শিবিরের শুধু 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগে থেকেই রয়েছে। কারণ এটা তাদের জন্য খুবই পারফেক্ট। কারণ ধরেন তারা কি করে, তারা বলছে তারা সামাজিক কার্যকলাপ করে নাকি হলগুলিতে, তারা কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করে না। এই কথার মানে হচ্ছে যে তারা আপনার বা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ইসলামিক পাঠচক্রের নাম দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার নাম করে তাদের যে রাজনৈতিক কার্যকলাপ, সেই রাজনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত করবেন। এবং তাদেরকে যদি এগুলা নিয়ে কিছু বলা হয়, তখন তারা বলবেন এই দেখো আমরা ইসলাম প্রচার করছি, আমাদের ইসলাম প্রচার করার কাজে বাধা দেওয়া হচ্ছে, এভাবে বাংলাদেশে মুসলমানদেরকে আপনার ভিত্তি পরিণত করা হচ্ছে। কিন্তু তারা যেগুলো রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে যে করছে, সেটা তো আপনি বলতে পারবেন না, কারণ বলতে গেলে আপনার প্রমাণ লাগবে, এবং গুপ্ত রাজনৈতিক প্রমাণ আমরা কিভাবে পাবো? কাজে এই যে নিজেদের রাজনীতিকে গুপ্ত রাখার মধ্য দিয়ে এক ধরনের আপনার গুপ্ততার সংস্কৃতি সৃষ্টি করা এবং নানা রকম অন্তর্ঘাত ক্যাম্পাস করা, তার মধ্যে দিয়ে গোয়েন্দা সংস্থাগুলিকে নানানভাবে লাভবান করা, এই রাজনীতি বর্তমানকালে জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করছে। এবং তা 5ই আগস্টের পরবর্তীতে যে নতুন রাজনীতির আলাপ করেছিলাম, আমরা যে সহাবস্থানের আলাপ করেছিলাম, আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম, সেই প্রত্যেকটি জিনিসকে ভয়াবহভাবে ভুল উল্টিত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পুরোপুরি জামাত শিবিরকে সহযোগিতা করছে, আপনার কাছে এরকমটা মনে হয়? হ্যাঁ, অনেকাংশেই তারা হচ্ছে সহযোগিতা করছে, এই কথা আমার মনে হয়। কারণ তারা হচ্ছে আপনার মানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে গুপ্ত রাজনীতির পক্ষে অবস্থান গ্রহণ করছে। খুব ইন্টারেস্টিং, আসলে প্রক্টরের কতখানি বিশ্ববিদ্যালয়ের উপর কন্ট্রোল আছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ প্রক্টর নিজেও শিবিরের যে মব, সেই মবের হাতে একরকম হস্টেজ। কারণ আমরা দেখতে পেলাম যে প্রক্টর আমাদের কাছে বলে গেলেন যে টিএসসি তে তারা যে রাজাকারের ছবি